প্লেটো ছাড়া গণতন্ত্রের সমালোচনা করেছিলেন। দার্শনিক রাজা হবে সেই ধারণাই বা তিনি কেন দিয়েছিলেন? চলো আজ 3 মিনিটে জেনে নিই। প্লেটো কে ছিলেন? প্লেটো ছিলেন পাশ্চাত্য রাষ্ট্র দর্শনের এমন এক চিন্তাবিদ যার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় সমস্ত দার্শনিক তার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যারা এসছে সবাই তার কাছে পাদটীকার। প্লেটোর জন্ম হচ্ছে গ্রিস দেশের এথেন্স নগর রাষ্ট্রে। কখন? 427 খ্রিস্টপূর্বাব্দ। তো সেই সময় জন্মগ্রহণের পর তার ছোটবেলা থেকে তিনি কবি হতে চাইতেন, কিন্তু 20 বছর বয়সে যখন তার সাথে দেখা হয় তার গুরু সক্রেটিসের, তার যে দর্শন তার জ্ঞান সেই সম্পর্কে জানতে পেরে এবং তিনি যে বলেছিলেন তার যে বিখ্যাত বক্তব্য ছিল ভার্চু ইজ নলেজ, অর্থাৎ জ্ঞানই হলো সর্বোচ্চ গুণ, সেই ধারণাটা যখন তিনি শোনেন তখন তার মধ্যে জন্ম নেয় একটা চিন্তা যে তার পক্ষে দার্শনিক হতে হবে। সেই প্লেটোর গুরু সক্রেটিসকে যখন গণতান্ত্রিক এথেন্স মৃত্যুদণ্ড দেয় তখন কিন্তু তার উপর সেই ঘটনার প্রভাব পড়েছিল এবং গণতান্ত্রিক এথেন্স যখন সামরিক স্পার্টার কাছে হেরে গেল সেই ঘটনাও কিন্তু তার জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল, যে কারণেই কিন্তু তিনি বিভিন্ন দেশে তারপর ভ্রমণে বেরিয়ে গেলেন এবং সেই ভ্রমণের সময় তিনি গণিত, ধর্মশাস্ত্র, বিজ্ঞান প্রভৃতি পড়াশোনা করলেন এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করলেন এবং তিনি নিজের 59 বছর বয়সে তিনি তার দেশে আবার ফিরে এলেন, এথেন্সে ফিরে এলেন এবং তৈরি করলেন একাডেমি নামে একটি সংস্থা, যেখানে নারী পুরুষ নির্বিশেষে তিনি সমস্ত বিষয় পড়ানো শুরু করলেন, যেখানে তিনি গণিত পড়ালেন, জ্যামিতি পড়ালেন, আইনবিদ্যা পড়ালেন, মহাকাশ বিদ্যা পড়ালেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ালেন। এই সমস্ত বিষয় কিন্তু তিনি পড়ানো শুরু করলেন। 386 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু প্লেটো মারা যাচ্ছে। এবার প্লেটোর উপর কার প্রভাব ছিল বা ইনফ্লুয়েন্স ছিল সেগুলো আমরা জেনে চেষ্টা করি। প্রথম অবশ্যই তার গুরুর কথা বললাম সক্রেটিস, যার থেকে তিনি বিভিন্ন নৈতিকতা, যে ভার্চু অফ নলেজ অর্থাৎ জ্ঞানই হলো সর্বোচ্চ গুণ, এই ধারণা কিন্তু তিনি তার থেকে নিয়েছেন। প্যারামেন্ডিসের যে অপরিবর্তনীয় চিরন্তন সত্যের ধারণা থেকেই কিন্তু প্লেটো তার বিখ্যাত যে তত্ত্ব থিওরি অফ ফর্ম এবং থিওরি অফ গুড, এই ধারণাগুলো, এই তত্ত্বগুলো কিন্তু প্লেটো তৈরি করেন। হেরাক্লিটাসের পরিবর্তনশীল জগতের যে ধারণা, সেখান থেকেই প্লেটো যে তার ধারণা দুটো ভাগে ভাগ করেন। একটা হলো থিওরি অফ আইডিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন বিভিন্ন যে অ্যালিগরি দিচ্ছেন সেখানে দেখাচ্ছেন একটা হলো যেটা আমরা দেখতে পাই দৃশ্যমান জগৎ, আর একটা হলো ভাবনার জগৎ, একটা হলো দার্শনিক জগৎ। এই ভাবনাটা কিন্তু তিনি হেরাক্লিটাসের থেকে নিয়েছেন। পিথাগোরাসের থেকে তার যে গণিতের যে সংখ্যা, গণিতের যে সামঞ্জস্য, সেই ধারণা থেকেই কিন্তু তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা দ্বারা প্রভাবিত হলেন এবং তার যে আদর্শ রাষ্ট্রের ধারণা সেখানে তিনি শৃঙ্খলার ধারণা আনলেন, সেখানে এই গণিতের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এই ধারণাটা তিনি প্রভাবিত হয়েছিলেন। প্লেটোর দার্শনিক চিন্তা বা তার মেথোডোলজি, তার পদ্ধতিবিদ্যা সম্পর্কে যদি বলতে হয় তাকে বিভিন্ন নামে ব্যাখ্যা করা যায়। যেমন প্লেটোকে আমরা বলতে পারি তিনি ছিলেন আইডিয়ালিস্ট অর্থাৎ আদর্শবাদী। কেন? অর্থাৎ তার যে তত্ত্ব যখন আমরা ব্যাখ্যা করবো দেখবো তিনি বলতে চাইছেন কি হওয়া উচিত, আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত, আদর্শ ব্যক্তি কেমন হওয়া উচিত, আদর্শ রাষ্ট্রে কি কি থাকা উচিত। তাকে কিন্তু র্যাডিক্যাল বলা হয় অর্থাৎ বৈপ্লবিক ধারণার কথা বলা হয়, কারণ তিনি যে প্রচলিত ব্যবস্থা অর্থাৎ প্রচলিত এথেন্সের গণতন্ত্র, সেই গণতন্ত্রের যে সমস্যা সেখান থেকে তিনি পরিবর্তন চাচ্ছেন, আমূল পরিবর্তন চাইছেন, তাই কিন্তু তাকে আমরা র্যাডিক্যাল অর্থাৎ বৈপ্লবিক ধারণার একটা প্রবক্তা কিন্তু বলি। তার যে তত্ত্ব অর্থাৎ তার যে রাষ্ট্রতত্ত্ব, দার্শনিক রাজার ধারণা বা সাম্যবাদ, স্ত্রী ও সম্পত্তি সম্পর্কে তার যে সাম্যবাদী ধারণা, সেটা যেমন জটিল সেটা বাস্তবে প্রয়োগ করা ততটাই অবাস্তব বা কাল্পনিকের সমতুল্য। তাই তার তার যা তত্ত্ব সেই আলোচনাকে তাকে কিন্তু আমরা তার মেথোডোলজির দিক দিয়ে তাকে আমরা বলতে পারি তিনি কিন্তু কাল্পনিক দৃষ্টিভঙ্গি দিয়েছেন। সেটা হলো ডিডাকটিভ অর্থাৎ অবরোহী ধারণা কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন, অর্থাৎ তিনি নির্দিষ্ট ব্যক্তির যে বৈশিষ্ট্য সেখান থেকে কিন্তু রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্যে তিনি চলে যাচ্ছেন, অর্থাৎ ব্যক্তি থেকে রাষ্ট্রে অর্থাৎ নির্দিষ্ট থেকে একটা বৃহতে চলে যাচ্ছে। মানুষের যে গুণ সেখান থেকেই কিন্তু রাষ্ট্রের প্রকৃতির আলোচনায় কিন্তু তিনি চলে যাচ্ছেন। এই পার্টে এই পর্যন্ত আলোচনা করলাম। এরপর প্লেটোর বিভিন্ন যে বই, প্লেটোর সেই বইগুলোর তথ্য, সেই বইগুলো থেকে কি ধারণা দিয়েছেন, সেই বইগুলো থেকে কি আলোচনা করেছেন এবং তার যে বিভিন্ন তত্ত্ব যেমন ন্যায় তত্ত্ব, তার যে এডুকেশন বা শিক্ষা তত্ত্ব, তার যে সাম্যবাদ, স্ত্রী ও সম্পত্তি সম্পর্কে সাম্যবাদের ধারণা এবং থিওরি অফ গুড, থিওরি অফ ফর্ম বা বিভিন্ন অ্যালিগরি, সেগুলো নিয়ে আমরা বেশ কয়েকটা পার্টে প্লেটোকে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই পার্টটা এগিয়ে যেতে উদ্বুদ্ধ করো।